থেকে শত কোটি টাকার মালিক ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর আকাশ ভৌমিক তদন্ত করে ব্যবস্থার পরামর্শ টিআইবি। ঢাকায় ব্যস্ত সময়ে ডোনাল্ড লিউ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, আস্থা বাড়িয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। কক্সবাজারের লাল পাহাড়ের র্যাবের অভিযান, সশস্ত্র গোষ্ঠী আরসার 2 সদস্য আটক, গ্রেনেড ও বিপুল পরিমাণ রকেট সেল উদ্ধার। জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দেশে পৌঁছে ঘরে ফিরেছেন এমভি আবদুল্লাহর নাবিকরা। সিরাজগঞ্জে নাজমুলের পরিবারে উৎসবের আমেজ। এবং ভয়াবহ রূপে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, চলতি মাসেই হাসপাতালে ভর্তি 300। এবার সব ল্যাব থেকে তথ্য সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক শুভ সকাল। সংবাদ সকালে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। ছিলেন মুদি দোকানদার, এখন শত কোটি টাকার মালিক। এমন নাটকীয় উত্থান ঢাকা 59 নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের। ক্ষমতার অপব্যবহার, ঘুষ, টেন্ডারবাজি ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বনে গেছেন তিনি। দুদকে জমা পড়া অভিযোগ এবং দেশ টিভির অনুসন্ধানে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এরকমই কিছু তথ্য। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালকের। মহিউদ্দিন আহমেদের সহায়তায় মাজহারুল ইসলামের বিশেষ রিপোর্টটি দেব আমরা। চাঁদপুরের মতলব উপজেলার কালীবাজারের আকাশ কুমার ভৌমিকের সংসার চলত মুদির দোকানের আয়ে। তবে কয়েক বছরের ব্যবধানে এখন শত কোটি টাকার মালিক। অভিযোগ আছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক এক মন্ত্রীর সান্নিধ্যে থেকে দ্রুত উত্থান ঘটে আকাশের। সেই মন্ত্রীর সহায়তায় তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 59 নং ওয়ার্ডের কাউন্সিলর। আকাশ কুমার মন্ত্রীর ক্ষমতার দাপট দেখিয়ে হয়ে যান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রভাবশালী ঠিকাদার। এরপর টিআর, কাবিখা, ব্রিজ, কালভার্ট, সাইক্লোন সেন্টারের অনুমোদন করিয়ে পরে তা বরাদ্দ দিতে মোটা অঙ্কের টাকা কমিশন নিতেন। এসব কাজ করার জন্য কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাধ্যমে বিশেষ চক্র গড়ে তোলেন তিনি। দুদকের জমা পড়া অভিযোগে আরও বলা হয়, আকাশ কুমার টিআর, কাবিখা বরাদ্দ দিতে 7 থেকে 10,000, ব্রিজ বরাদ্দে 2 থেকে 5 লাখ, কালভার্ট বরাদ্দে 50,000 থেকে 2 লাখ, সাইক্লোন সেন্টার বরাদ্দে 10 থেকে 15 লাখ টাকা ঘুষ নিতেন। তথ্য বলছে, আকাশের বেইলি রোডের জারা টাওয়ারের ডুপ্লেক্স ফ্ল্যাট, একই এলাকার নাভানা স্টার শপিংয়ে 2টি ফ্ল্যাট এবং বেইলি রোডের 18 নম্বর ভবনে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। রাজধানীর বিজয়নগর এলাকায় আকরাম টাওয়ারে আরও 2টি ফ্ল্যাট এবং 59 নং ওয়ার্ডে তার 2টি বাড়িও রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে 100 বিঘা জমি। এছাড়া নিজের স্ত্রী সন্তানের নামে রয়েছে মোটা অঙ্কের টাকা। তবে এলাকায় দানশীল হিসাবে পরিচিত তিনি। এসব বিষয়ে জানতে অভিযুক্ত আকাশ কুমারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি, এমনকি খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি। টিআইবি বলছে, এমপি মন্ত্রীদের সহায়তায় অবৈধ সম্পদ অর্জনকারী ব্যক্তিরা জনপ্রতিনিধি হলে জনগণ তাদের কাছ থেকে নাগরিক সেবা থেকে বঞ্চিত হন। যে কোনো পেশায় যদি সুষ্ঠু এবং জবাবদিহিমূলক আইনগত প্রক্রিয়ায় সম্পদের মালিক হওয়া সম্ভব, সেটা ব্যবসায়ী হোক, অন্য যে কোনো পেশার হোক, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে না। কিন্তু যে প্রশ্নটা এখানে উঠছে সেটা হচ্ছে যে জনপ্রতিনিধিত্বের অবস্থান এবং তার মাধ্যমে ঊর্ধ্বতন পর্যায়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির সাথে যোগ সাজসের মাধ্যমে বা তার সহায়তায়, পৃষ্ঠপোষকতায় যদি অবৈধ বা বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই আইনগতভাবে একটা অপরাধ। কাজেই সেটা যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, যে বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে হবে যে এই যে সম্পদের মালিকানা তিনি অর্জন করেছেন, আয় অর্জন করেছেন, সেটা তার বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। সেটা জনপ্রতিনিধি হিসাবেই হোক, তার যে আয়, বৈধ আয় যতটুকু আছে, বা তার যদি ঠিক নিজস্ব ব্যবসা বাণিজ্য থাকে, সেটার সাথে সে তার মাধ্যমে অর্জিত যে আয় এবং সম্পদ পাওয়ার কথা, তার তুলনায় তার বাস্তবে যে সম্পদ আছে, মালিকানা যেটা আছে, সেটা অসামঞ্জস্যপূর্ণ কিনা। যদি যেটা প্রতীয়মান হচ্ছে, যেটা বিবেচনা করা হচ্ছে যে এটা অসামঞ্জস্যপূর্ণ হওয়াটাই স্বাভাবিক, সেক্ষেত্রে তিনি আইনের লঙ্ঘন করেছেন। এবং দুর্নীতি বলতে যা বোঝায় সেটা এখানে সংগত হয়েছে ক্ষমতার অপব্যবহারের মধ্যে সম্পদের বিকাশ। অতএব তাকে বিচারে আনতে হবে, সেটা যেই হোক না কেন। অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত এসব ব্যক্তির বিচার না হওয়ায় দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের প্রবণতা বাড়ছে বলেও মনে করেন টিআইবি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঢাকায় ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউ।
সফরের দ্বিতীয় দিনে আজ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে জানানো হয় বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে ডোনাল্ড লিউর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী উপদেষ্টা। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 3 দিনের ঢাকা সফরের প্রথম দিন মঙ্গলবার রাতে গুলশানে নৈশভোজ ও বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন সালমান এফ রহমান। জানান দ্বাদশ নির্বাচন পরবর্তী নতুন সরকার ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে আরও আস্থা বাড়িয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এই সময় যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগও বাড়াতে চায় বলে জানান সালমান এফ রহমান। ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরেও ওনাদের তরফ থেকে একটা রিজার্ভেশন ছিল ইলেকশনের সম্বন্ধে, কিন্তু তারপর প্রেসিডেন্ট বাইডেন যখন চিঠি লেখলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটার পরেই আমরা ভাবলাম যে না, ঠিক আছে, তারা এখন ইলেকশনটা তারা মেনে নিয়েছে, আমাদের সরকারটাকেও তারা মেনে নিয়েছে। ট্রাস্ট ডেফিসিটের কোনো উনি একটা কথা বলেছেন, আমরা বলেছি ইয়েস, আমরাও চাই। তারা প্রায়োরিটি দিয়েছে আপনার প্রথমত আপনার ক্লাইমেট চেঞ্জ। তারা বলছে আপনাদের সাথে আমাদের যে ক্লাইমেটের সম্বন্ধে আছে সমস্যা, এটাতে তারা কাজ আমাদের সাথে করতে চায়। র্যাবের স্যাংশন ইস্যুতে ইতিবাচক কথা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। বলেন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ ইস্যুতেও কথা হয়েছে ডোনাল্ড লুর সঙ্গে। আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার। তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ, এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে। সে মানে যে অনেকগুলি তারা ব্যবসা বাণিজ্য বাড়াইতে চায়, সে যেটা নর্মাল ইনভেস্টমেন্ট তারা বিনিয়োগ করতে চায়, আমেরিকান কোম্পানিরা এখানে এসে অনেকগুলি বিনিয়োগ করছে, সেটা সম্বন্ধে তারা বলেছে। দেশের রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে কোনো কথা হয়নি বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। বিএনপি, রাজনীতি, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, নির্বাচন, এগুলো কোনো কিছু নিয়ে কোনো কথা তারা তোলেনি, কোনো আলাপ হয়নি। মূল জিনিসটা যেটা তারা তুলতে চেয়েছে, বাংলাদেশের সাথে, এদেশের মানুষের সাথে, সরকারের সাথে কিভাবে আরও নিবিড়ভাবে তারা আগামী দিনে কাজ করতে পারে এবং করতে চায়, এই বিষয়টি, এই মনোভাবটাই তারা প্রকাশ করেছে। রোহিঙ্গা ইস্যুতে আরও সহায়তার আশ্বাসও দেন ডোনাল্ড লু। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা চট্টগ্রামে পৌঁছানোর পর বিভিন্ন জেলায় তাদের বাড়িতে বাড়িতে বইছে উৎসবের আমেজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আপন উপর রিপোর্ট। মঙ্গলবার বিকেল 4টা, উৎসাহ ভরে চট্টগ্রাম বন্দরে অপেক্ষায় কয়েকশো মানুষ। কেননা উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে ঘরে ফিরেছে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। তাদের বহনকারী জাহাজ তীরে ভিড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে স্বজনেরা। ফুলেল শুভেচ্ছায় করা হয় বরণ, বয়ে যায় আনন্দের বন্যা। অনুভূতিটা বুঝা ভাষায় প্রকাশ করার মতো, ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। আমাদের খুবই আনন্দ লাগতেছে, ঈদের চেয়েও বেশি আমাদের মনে হচ্ছে। আমার খুব ভালো লাগছে, আমার মামা আসছে। শুধু চট্টগ্রাম বন্দরই নয়, নাবিকদের বাড়ি ফেরায় বিভিন্ন জেলায় তাদের বাড়িতেও বইছে উৎসবের আমেজ। কেউ প্রিয় সন্তানের জন্য, কেউ প্রিয় স্বামীর জন্য রান্নাও করেছেন সুস্বাদু খাবার। আনন্দে উদ্বেলিত খুলনার নাবিক তৌফিকুল ইসলামের পরিবার। বাড়িতে যেন বিরাজ করছে ঈদের আমেজ। তৌফিকুলের ছেলে রুশাইও অপেক্ষায় আছে বাবার। তার ইচ্ছে বাবাকে নিয়ে ঘুরতে যাওয়ার। ঈদের থেকে আসলে বেশি আনন্দ, মানে আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ছেলে বাড়ি ফিরছে, এই আনন্দে উচ্ছ্বসিত নাবিক নাজমুল হক হানিফের বাবা মা। পথ চেয়ে আছেন অধীর আগ্রহে। ইনশাআল্লাহ দেশের বাড়ি আইছে, 2-4 মতন বাড়িতে আসবো, বাড়িতে আসলে আরো খুশি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাড়ি আরেক নাবিক আয়ুব খানের। তার পরিবারও অধীর অপেক্ষায় ছেলের বাড়ি ফেরার। স্বজনরাও জানালেন স্বস্তির কথা। বন্ধ থেকে আসুক না, আসলে তারে আমরা মালা দিয়ে বরণ করবো। আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে, হয়তোবা তিনি খুব শীঘ্র সময় বাড়িতে এসে ফিরবেন।
নাবিকরা সবাই আনুষ্ঠানিকতা শেষে ত্যাগ করেছেন চট্টগ্রাম বন্দর। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিক লক্ষ্মীপুরের আইয়ুব খান ফিরেছেন পরিবারের কাছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন যুক্ত হয়েছেন নিশ্চয়ই। স্বপন, আমি বলছিলাম যে আইয়ুব আসলে দীর্ঘ 5 মাস পর তার বাড়িতে ফিরেছেন এবং তার স্বজনদের সাথে দেখা করতে পেরেছেন। এ নিয়ে আসলে তার পরিবারের সদস্যরা কি বলছেন এবং আইয়ুব আসলে কি বলছেন, সব মিলে জানাবেন। জ্যোতি, আপনি 5 মাস পর দেশে ফিরেছে। এর মধ্যে আসলে আইয়ুবের জমিরে মর্মান্তিক 2টি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে যে আইয়ুব যখনই জলদস্যুর হাতে আটক হয় তার আগে 15 থেকে 20 দিন আগে তার বাবা মারা যান এবং এর পরপরই কিন্তু আইয়ুব জলদস্যুর হাতে আটক হন। আইয়ুব যখন জলদস্যুর হাতে আটক হন তখন তার পরিবারের অবস্থা খুবই মুমূর্ষু ছিল, কারণ তারা বাবার শোক না কাটিয়ে উঠতে তারা আইয়ুবের আটকের খবর পান। তো আইয়ুব যখন এই মুহূর্তে আইয়ুব জলদস্যুর হাত থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন, আমরা এখন তার সাথে কথা বলবো যে আপনি জলদস্যুর হাত থেকে আটক হওয়ার পর আপনার অনুভূতিটা কি এবং পরিবার কেমন লাগছে? আমরা যখন সবাই আটক হয়েছিলাম তখন সবার মধ্যে একটা ভীতি সন্ত্রস্ত হয়ে যায়। আমরা সবাই ভয় পেয়ে যাই। হচ্ছে আমরা পরিবারের কাছে সবাই জানান দিই যে আমরা মিডিয়ার কাছ থেকে জানান দিই যে আমরা আটক হয়েছি। তারপরে কিছুদিন পরে যখন আমরা জলদস্যুরা আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে সক্ষম হয় তখন এখন আপনার কাছে কেমন লাগছে? এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, খুব ভালো লাগছে। দীর্ঘদিন মুক্তি পাওয়ার 1 মাস পরে দেশে আসছি, দেশের মানুষের সাথে মিশতে পারছি। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাই আসতেছে, দেখা করতেছে, ভালো লাগতেছে, সবাই খুশি। সবার সাথে আমিও খুবই প্রফুল্ল আর কি। ধন্যবাদ। আইয়ুব যেটি জানাচ্ছিলেন যে আইয়ুব গ্রেপ্তার হওয়ার পর যে আটক হওয়ার পর এখন দেশে আছে, তার বাবা মা এবং পরিবারের মানুষের সাথে মিশছে এবং তারা খুশি প্রকাশ করতেছে এবং তার যে বন্ধু বান্ধব আছে, সহপাঠী, তাদের সাথে সে আগের মতো বিয়ে করছে। আমরা তার মার সাথে কথা বলেছি। তার মা যেটি জানিয়েছেন যে আসলে দেশবাসী এবং সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন যে তার ছেলে সরকারের সহযোগিতা এবং কোম্পানির সহযোগিতা আজ তার বুকে ফিরেছে। জ্যোতি, এ ছিল লক্ষ্মীপুর থেকে আইয়ুব জলদস্যুর মুক্ত হওয়ার সর্বশেষ খবর। আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছিলেন। সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে দেশে ফিরে নিজ নিজ বাড়িতে পৌঁছেছেন নাবিকরা। ভোরে সিরাজগঞ্জে নিজ গ্রামে এসে পৌঁছান নাবিক নাজমুল হক হানিফ। দেশে ফেরার খবরে এই পরিবার ও স্বজনদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করতে থাকে। সন্তানকে দেখে কান্না ধরে রাখতে পারেননি তার বাবা মা ও স্বজনেরা। সিরাজগঞ্জ প্রতিনিধি সাইম উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। সোমালিয়ায় জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে মঙ্গলবার দেশের মাটিতে পা রাখেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। তাদের মধ্যে একজন সিরাজগঞ্জের নাজমুল হক হানিফ। চট্টগ্রাম থেকে রওনা হয়ে বুধবার ভোরে নিজ বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর নূরনগর গ্রামে পরিবারের কাছে ফিরেছেন তিনি। নাজমুল হকের পরিবারে এখন উৎসবের আমেজ। সন্তানকে পেয়ে অশ্রু ধরে রাখতে পারেননি মা বাবা। কোম্পানির থেকে সবসময় ফোন দিছে, আপনারা চিন্তা করেন না, দোয়া প্রার্থনা করেন, আমরা সাহায্য করতেছি। সরকার, এমপি, মন্ত্রী যা আছে সবাই মিলে সাহায্য করে আল্লাহ পাক উদ্ধার হওয়ার তৌফিক দিছে। আমরা আজকে পাইতেছি, আমার খুবই ভালো ঠেকতেছে। বাবা এমন খুশি তেমন হইলাম না যে ছেলে না দেখা পর্যন্ত তেমন ভালো ঠেকতেছে না, এখানে ছেলে দেহ খুবই ভালো ঠেকতেছে। নাজমুলকে দেখতে তার বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা। তারাও স্বস্তির কথা জানান। না আসা পর্যন্ত বিশ্বাস করতেছে না স্বল্প বইরাতে আজান এখন পেট বইরে গেছে। দুশ্চিন্তার মধ্যে ছিলাম, কখন পাবো। নাজমুল জানান জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে দেশে ফেরার ইচ্ছে হয় প্রবল। অবশেষে নিজ গ্রামে মা বাবা পরিবারের কাছে আসতে পেরে তিনি আনন্দিত। ওইখান থেকে ছাড়া পাওয়ার পরে বাড়িতে আসার একটা মন মানসিকতা তৈরি হয়েছিল। কোর্টে আসার পরে ওখানে যাই দেখে অনেক মানুষ, হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করতেছে। বাংলাদেশে নেমে বাংলাদেশের মানুষজনকে দেখে খুবই ভালো লাগছে। এরপরে এখন ফ্যামিলিকে দেখে আরো অনেক বেশি ভালো লাগতেছে। সুস্থভাবে নাজমুল সহ 23 নাবিককে দেশে ফিরিয়ে আনায় সরকার ও জাহাজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান পরিবার ও স্বজনেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এরই মধ্যে জানতে পেরেছেন যে আপনারা ঘরে ফিরতে শুরু করেছেন জিম্মি হওয়া 23 নাবিকরা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। নাবিকদের পরিবারের সদস্যরা নিশ্চয়ই ভীষণ খুশি, কি বলছেন আসলে তারা?
যদি আপনি আসলে যেমনটি বলছিলেন যে 23 নাবিক যারা আসলে দীর্ঘদিন সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশার থাকার পর মুক্তি পেয়েছে এবং গতকাল চট্টগ্রামে এসেছে, তাদের পরিবারে কিন্তু আসলেই একটি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বরিশাল সদর থেকে 55 কিলোমিটার দূরে বানারীপাড়ার উপজেলার প্রত্যন্ত গ্রাম উমেরপুর, এবং এখানকার যে বাসায় আসলে আমি আছি সেখানে এই আলী হোসেন নামে একজন নাবিক, যিনি আসলে এই যেটি আর যেই জাহাজটিতে আক্রমণ করেছিল সেই জাহাজে মাত্র 2 মাস আগে আসলে তিনি যুক্ত হয়েছিলেন নাবিক হিসেবে, এবং পরবর্তীতেই তার এই এমভি আব্দুল্লাহর সাথে প্রথম যে যাত্রা, সেই প্রথম যাত্রাতেই তিনি কিন্তু এই একটা বিপদের সম্মুখীন হন। আমরা কিন্তু আসলে দেখেছি এই প্রত্যন্ত অঞ্চলে আসার পথে যে এখানকার সড়কের কি দুরবস্থা, এখানকার শিক্ষা ব্যবস্থাও খুব একটা আসলে ভালো নয়, কিন্তু সেই জায়গা থেকে যখন একজন মানুষ নাবিকের চাকরি নিয়ে বিদেশে যায়, তো এই এলাকার মানুষের কিন্তু অনেক স্বপ্ন জড়িত ছিল আলী হোসেনের সাথে। তো আলী হোসেন যখন আক্রান্ত হয়েছে, তো এলাকাবাসীর স্বপ্নটাও অনেকটা আসলে আক্রান্ত হয়েছে, এবং এলাকাবাসীও খুব তারা আমাদেরকে জানিয়েছে যেটা তারা দুঃখ পেয়েছিল। কিন্তু এখন আলী হোসেনের ফেরার খবরে সবাই কিন্তু উচ্ছ্বসিত। আমরা এখন আলী হোসেনের যিনি বাবা ইমাম হোসেন মোল্লা, তার সাথে একটু আসলে কথা বলবো যে আপনার সন্তান আগামীকাল আসলে আপনার বুকে ফিরে আসছে, তো আপনার অনুভূতি আসলে কেমন আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আলী হোসেন গেল দিন যখন চট্টগ্রামে পৌঁছলে তখন আমরা দাওয়াত দিয়েছিলাম, আমরা তো যাইতে পারি নাই, তারপরেও ওখানে খুবই কান্নাকাটি করছে এবং আনন্দও করছে। আর আমাদের কাছে যখন খবরটা আসলো তখন তো আমরা মনের দিক দিয়ে খুব খুশি, এলাকাবাসীও খুশি। যে আমরা আসলে যদি যেমনটাই দেখছিলাম যে আলী হোসেনের বাবা কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছে যে কতটা খুশি তারা। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে যে জিম্মি নাবিক আলী হোসেন তার পরিবারের সর্বশেষ খবর। আমাদের সহকর্মী শফিক মুন্সি যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি পাহাড়ে অভিযান চালিয়ে আরসার আস্তানা হতে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে র্যাব। এ সময় আরসার 2 সন্ত্রাসীকে আটক করেছে র্যাবের সদস্যরা। বুধবার ভোররাত থেকে উখিয়ার লাল পাহাড়ে এ অভিযান শুরু হয়। র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করে আইন শৃঙ্খলা নষ্ট করছে রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরসা। সম্প্রতি সময়ে তাদের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ পাওয়া গেছে এবং পাহাড়ে অস্ত্র মজুদের তথ্য পেলে র্যাব লাল পাহাড়ে অভিযান চালায়। ভোররাতে র্যাব সদস্যরা লাল পাহাড় ঘিরে ফেলে। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে র্যাব। এ পর্যায়ে আরসার আস্তানায় ঢুকে পড়লে আরসার 2 সদস্যকে অস্ত্রসহ আটক করে। বাকিরা পালিয়ে যায় বলে জানান র্যাব অধিনায়ক। এ সময় অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়। এ পর্যায়ে সংবাদ সকালে আরো যা থাকছে। দাবদাহে খাগড়াছড়িতে আরো তীব্র হয়েছে পানি সংকট। চরম বিপাকে পাহাড়িরা। বৈশ্বিক উষ্ণায়ন ও নির্বিচারে গাছ কাটাকে দুষছেন গবেষকরা। সারা দেশে এবারও মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। গেল বছর মে মাসের প্রথম 14 দিনে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল 250-র কাছাকাছি। এবছর সে সংখ্যা 300 জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। সারা দেশে শুধু হাসপাতালে ভর্তি রোগীর তথ্য থাকায় প্রকৃত সংখ্যা উঠে আসে না। তবে এবার সব হাসপাতালের ল্যাব থেকে ডেঙ্গু শনাক্তের তথ্য সংগ্রহ করবে অধিদপ্তর। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। থেমে থেমে বৃষ্টি ও অব্যাহত তাপমাত্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি মাসের প্রথম 14 দিনে আক্রান্ত হয়েছে অন্তত 300 রোগী, যা আগের বছর ছিল 250, আর মৃত্যু হয়েছে 5 জনের। জ্বর অনেকদিন যাবৎ, গত পরশু দিন বলছে যে ডেঙ্গু সেরে গেছে নাকি, এখন ভাইরাস আছে,
চেক আপ চলতেছে। বর্ষা শুরুর আগে ডেঙ্গু সংক্রমণের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ডেঙ্গু রোগী সীমিত কয়েকটি জায়গাতে আছে, পকেট জায়গাতে আছে। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের যেটি করা উচিত, ডেঙ্গু রোগীটি কোন বাসা থেকে আসছে সেই বাসাকে ধরে হটস্পট ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, হটস্পট ম্যানেজমেন্ট যদি আমরা করে দিতে পারি তাহলে ওই বাসাটা থেকে ডেঙ্গু রোগীটি আর সম্প্রসারিত হবে না, অন্য বাসায় ছড়াবে না। এই মুহূর্তে এই হটস্পটগুলো কিন্তু খুবই কম ঢাকা শহরে। এই হটস্পট যদি আমরা এখন ম্যানেজমেন্ট করে দিতে পারি তাহলে মৌসুমে ডেঙ্গুটি আর বেশি রকম বাড়বে না। আগের বছরগুলোয় কেবল হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য সংগ্রহ করে প্রকাশ করত স্বাস্থ্য অধিদপ্তর। বাড়িতে চিকিৎসা নেওয়া শনাক্ত রোগীরা হিসেবের বাইরে থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হতো। তবে এবার সারা দেশের সব হাসপাতালের ল্যাব থেকে ডেঙ্গু শনাক্ত রোগীর তথ্য সংগ্রহ ও প্রকাশের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু ট্র্যাকার তৈরি হয়েছে এমআইএস এর মাধ্যমে। আমরা এখন থেকে রিয়েল টাইম রিপোর্ট পাবো এবং একই রোগীর একাধিক রিপোর্ট পাবো না। এবং এই ট্র্যাকারটি নিয়ে ইতিমধ্যে আমরা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান এবং ডাটা এন্ট্রি অপারেটর তাদেরকে আমরা প্রশিক্ষিত করেছি। তারা এখন থেকে বাংলাদেশের সকল হাসপাতাল থেকে রিয়েল টাইম রিপোর্টগুলো প্রেরণ শুরু করবে। রোগী বৃদ্ধির প্রেক্ষাপটে হাসপাতালগুলোকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। মহাখালী ডিএনসিসি হাসপাতালের কিছু জনবল প্রত্যাহার করলেও প্রস্তুতির কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা এবছরও প্রস্তুত আছি এবং আপনারা জানেন যে এটা একটা বৃহৎ ফিল্ড হাসপাতাল, 1054 শয্যা বিশিষ্ট, এবং এখানে যদি দরকার হয় আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সকলেই এটা অবগত আছেন এবং আমাদের জনবল সহায়তা এবং পূর্ণাঙ্গ সহায়তার জন্য তারাও প্রস্তুত আছে। তবে হাসপাতালের প্রস্তুতির চেয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। দর্শক, আপনারা এরই মধ্যে সবাই জানেন যে আসলে বাজারে সব নিত্য পণ্যের দাম চড়া। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সহকর্মী নজরুল ইসলাম যুক্ত হবেন আমাদের সাথে। নজরুল, পণ্যের দরদাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বাজার পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, সব মিলিয়ে জানাবেন আমাদের দর্শককে। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে নানা অজুহাতে সারা বছরই বাড়ছিল সবজির দাম, একই সাথে বাড়ছিল সব ধরনের মাংস, ডিমের দাম। এভাবেই কিন্তু বাজারগুলোতে নানা অজুহাত দেখিয়ে কিন্তু বছরের পর বছর কিন্তু বাড়তেই থাকে বাজার পরিস্থিতি। এবং আমি আজকে চৌরাস্তার সবচেয়ে বড় বাজার যেটা চান্দনা চৌরাস্তা বাজার, এখানে সবচেয়ে বড়, এখানে কিন্তু ক্রয় বিক্রয় এখান থেকেই হয়। তো সবকিছু মিলে কিন্তু এই বিশাল বাজারে কিন্তু আছে। সকাল থেকে আমি অবস্থান করতেছি। আমি যদি দেখাতে চাই আপনাকে একটু, বাজারে কিন্তু আজকের যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতিতে কিন্তু আজকে সব ধরনের পণ্য 80 টাকার নিচে কোনো সবজি নেই। এবং আপনার আছে কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1800 থেকে 2400 টাকা কেজি দরে, এবং কাতল মাছ বিক্রি হচ্ছে আপনার 500 থেকে 800 টাকা। চিংড়ি মাছ যেটা রয়েছে বড় সাইজ 600 টাকা থেকে 1000 টাকা, এবং বোয়াল মাছ 600 টাকা থেকে 900 টাকা, এবং দেশীয় মাছ যেটি রয়েছে সেটি কিন্তু 700 টাকা থেকে 800 টাকা রয়েছে, এবং তেলাপিয়া মাছ এবং 250 টাকা থেকে 250 টাকা, পাঙ্গাস মাছ কিন্তু 160 টাকা থেকে আপনার 200 টাকা দরে, এবং রুই মাছ কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 550 টাকা দরে। এবং এরকম কিন্তু মাংস মুরগির যে মাংস রয়েছে সেই মাংস কিন্তু আপনার বিক্রি হচ্ছে আজকের বাজারে 210 টাকা থেকে 220 টাকা। এবং করলা, যদি সব ধরনের সবজির দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো সাধারণ মানুষ যেটা মনে করছেন যে নানা অজুহাতে যে বছরের পর বছর বাজার ব্যবস্থা যেটি রয়েছে সেটা কিন্তু ধরেই রেখেছে, তারা বাড়তির দিকে রয়েছে। তো এই ব্যাপারে যদি আমি সাধারণ একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, তাহলে আমি জিজ্ঞাসা করবো যে আজকের বাজার পরিস্থিতি কি দেখতেছেন? আজকে বাজার পরিস্থিতি আগের মতোই, এখন মোটামুটি একটু দাম বাড়তি, আগের মতো নাই। শসা 40 টাকা, 60 টাকা, পটল 80 টাকা। মানে বাজার ব্যবস্থা বেশি নাকি? বেশি একটু শুনলেন আপনি যে জ্যোতি, আপনি শুনলেন যে উনি বললো যে বাজার ব্যবস্থা কিন্তু লাফিয়ে বাড়ছে, অর্থাৎ নিম্ন আয়ের মানুষের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বাজার ব্যবস্থা। তো আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু অনেক নিম্ন আয়ের মানুষ কিন্তু মানে কথা বলতে চাচ্ছেন না, তারা মানে বলে যে কি হবে এই টেলিভিশনের সামনে কথা বলে, এমনটাই কিন্তু জানিয়েছেন সবাই। তো আমরা বাজার ঘুরে দেখেছি যে মাংসের বাজার থেকে শুরু করে সবকিছু কিন্তু ঊর্ধ্বমুখী, এবং নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বাজার ব্যবস্থা চলে যাচ্ছে। তো একটি সিন্ডিকেট কিন্তু নানা অজুহাতে গরম
গরম এবং বৃষ্টির কারণ দেখিয়ে বাজারটাকে তাদের নিয়ন্ত্রণে রেখেছেন, এমনটাই ধারণা করছেন সাধারণ মানুষ। জ্যোতি, এই ছিল আমার কাছে সর্বশেষ চৌরাস্তা বাজার থেকে। চান্দনা চৌরাস্তা বাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। এ পর্যায়ে সংবাদ সকালে আরো যা থাকছে। ইসরায়েলি বর্বরতা চলছে, এক রাতে নিহত আরো 82 ফিলিস্তিনি। রাফা থেকে সরিয়ে দেয়া হলো 5 লাখের বেশি বাসিন্দা। পার্বত্য জেলা খাগড়াছড়িতে সব সময় থাকে পানির সংকট, তার উপর বাড়তি মাত্রা যুক্ত করেছে তীব্র তাপদাহ। এতে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে পাহাড়ে। অবশ্য গবেষকরা বলছেন যে বৈশ্বিক উষ্ণতা ও নির্বিচারে গাছ নিধনে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। খাগড়াছড়ি প্রতিনিধি অপু দত্তের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। প্রতিদিন পাড়ি দিতে হয় মাইলের পর মাইল পাহাড়ি আঁকাবাঁকা ঢালু পথ, লক্ষ্য একমাত্র সুপেয় পানি সংগ্রহ। জেলা সদরে পাহাড়ের দুর্গম কলাপাড়া, দুল্লাতলিপাড়া, ওয়ারকাপাড়া, দীঘিনালা উপজেলার 9 মাইল, সীমানাপাড়া আর পানছড়ির হেরাদুলাপাড়ায় ব্যবস্থা নেই রান্নার পানির, রয়েছে সুপেয় পানির অভাবও। এতে দৈনন্দিন জীবন চালনা কঠিন হয়ে উঠছে এ অঞ্চলের বাসিন্দাদের। স্নান করতে পারি না, রান্না বান্না করতে খুব কষ্ট হয়, বাচ্চা কাছে গোসল করানো পারছে না, কাপড় চোপড় ধুইতে পারতেছি না। এখানে সারারা থাকলে পানি এই যে 1 কলসি মতন পাই, আর পাই না। কয়েকটা নলকূপ আছে, রিংওয়েল আছে, এগুলা পাইতেছি না, কারণ ঘন্টা খানি মতো 1 কলস বা 1.5 কলস এরকম পাওয়া যায়। এসব এলাকায় হাতে গোনা কয়েকটি টিউবওয়েল থাকলেও ওঠে না পানি। পানছড়ির প্রত্যন্ত এলাকার হেলাদুলা পাড়ার 150 পরিবারও রয়েছে খাবার পানির তীব্র সংকটে। একই চিত্র নতুন পাড়া, জরমোরম, বামা গোমতী সহ আশেপাশের অনেক গ্রামে। সবার এইভাবে পানির অভাব। আমি এই জন্য এখন জনের থেকে এসে অন্তত পক্ষে 3-4 ঘন্টা লাগতে পারে। মেন আমাদের পানির সমস্যা একটু সমাধান করে দিলে আমাদের খুশি। আমাদের এই 9 মাইল বৃহত্তর 9 মাইল এলাকাবাসী খুব মানে খুশিতে থাকবো এবং শান্তিতে থাকবো, মানে আশা করি। আমাদের জীবন বাঁচার জন্য আমরা পানির প্রয়োজন একমাত্র। পরিবেশ কর্মীরা বলছেন দিনের পর দিন বন উজাড়ে প্রভাব পড়ছে প্রকৃতিতে, সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা, অতি খরা, গাছ নিধনে পাহাড়ের ছড়া ঝিরি শুকিয়ে সৃষ্টি হচ্ছে পানি সংকট। পরিস্থিতি উত্তরণে পাহাড়ের সবুজায়ন নিশ্চিতে জোর দেন গবেষকরা। পার্বত্য চট্টগ্রামে প্রতি বছরেই উষ্ণতা বাড়ছে, সাথে বাড়ছে পানির সংকট। এখানে আগে যেভাবে প্রাকৃতিক বন ছিল, পরিবেশ প্রকৃতি ভালো ছিল, এখন নিশ্চয়ই আগের থেকে অনেক বেশি খারাপ এবং এটি ক্রমশই বন জঙ্গল সব উজাড় হচ্ছে। আমাদের পরিকল্পিতভাবে যদি আমরা পাহাড়টিকে ফলের বাগান কিংবা অন্য কোনো ফসল দিয়ে যদি বাৎসরিকভাবেই যদি আমরা আচ্ছাদন করে রাখতে পারি, পানির অভাব হবে না। এমন পরিস্থিতি সৃষ্টিতে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অব্যবস্থাপনা থাকলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি সরকারি সংস্থাটির কোনো কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দর্শক, রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণ এবং শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে 13 লাখ উপকারভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক, বিমা, শপিং মল, রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে সরকারি বেসরকারি প্রতিটি কর্মস্থলে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনেরও নির্দেশনা প্রদান করা হয়েছে এবং গার্মেন্টসগুলিতে শিশু দিবাযত্ন কেন্দ্র দেওয়া হয়েছে। গত 15 বছর এসব উদ্যোগের ফলে বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যু হার প্রতি 1000-এ 21 জন, যা 2006 সালে ছিল 84 জন, এবং একইভাবে শিশু মৃত্যু হার প্রতি লাখে 2006 সালের 370 জন থেকে 136 জনে হ্রাস করা হয়েছে। সুধীবৃন্দ, 2014 সালে লন্ডন গার্লস সামিটে আমি বাংলাদেশকে 2041 সালের মধ্যে বাল্য বিবাহ মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম।
সে লক্ষ্যে আমাদের কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। বাল্য বিবাহ আইন সংশোধন, জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্য বিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করছি। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরে কিশোর কিশোরীদের নিয়ে ৮,০০০-এরও অধিক কিশোর কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ১ কোটি নারীকে তথ্য সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ন্যাশনাল হেল্পলাইন ১০৯ চালুর মাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও আমরা প্রতিটি থানায় নারী পুলিশের দায়িত্বে নারী, শিশু, বয়স্ক প্রতিবন্ধী সাপোর্ট ডেস্ক স্থাপন করেছি। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। আমরা জাতীয় কৈশোর স্বাস্থ্য বিষয়ক কৌশলপত্র 2017 থেকে 2030 এবং এর বাস্তবায়নের জন্য জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছি। কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা ১,২৫৩টি ইউনিয়ন পর্যায়ে সেবা কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্নার প্রতিষ্ঠা করেছি। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রায় 50 লাখ কিশোরীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে আমরা দেশব্যাপী স্কুল মিল চালু করার উদ্যোগ নিয়েছি, অনেক ক্ষেত্রে আমরা চালু করেছি। তাছাড়া প্রতিটি স্কুলে মেয়েদের জন্য বিশেষ করে ওয়াশ ব্লক আমরা তৈরি করে দিয়েছি। আমরা 2010 সাল থেকে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের বিশ্বের সর্ববৃহৎ পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি চালু করেছি। 2024 পর্যন্ত, অর্থাৎ 2010 থেকে 2024 464 কোটি বই বিতরণ করা হয়েছে। উপরন্তু নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত উপবৃত্তি চালু করা হয়েছে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক রয়েছে। আমরা জাতীয় বাজেটে মোট 30% নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বরাদ্দ রেখেছি। বেইজিং ঘোষণা ও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় নারী উন্নয়ন নীতি ও জাতীয় কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের বর্তমানে শ্রমশক্তির 42.6% নারী, যা 2030 সালের মধ্যে 50-এ উন্নীত হবে। আইসিটি খাতে 2026 সালের মধ্যে 25%, 2041 সালের মধ্যে 50% নারী অংশগ্রহণ নিশ্চিত করার কার্যক্রম আমরা গ্রহণ করেছি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2023 অনুযায়ী রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে 146টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 7ম এবং এ অঞ্চলে। দর্শক, রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানেই ছিলাম।